দাদা নমস্কার। সাথী আমাদের সঙ্গে উপস্থিত আছেন অনার্য জাতির নেতা বলেন বা মার্গদর্শক বলেন মাননীয় তাপস সরকার মহাশয় আমাদের সঙ্গে আজকে বসেছেন সমাজের চিন্তা ভাবনা উপরে বিচার বিবেচনা করতে। দাদা আপনার কাছে একটা প্রশ্ন করব, তার উত্তর একটু সংক্ষিপ্তে বলবেন, যাতে কিন্তু ওই যে উত্তরটা আপনি দেবেন ওই উত্তরটাতে সমাজ সন্তুষ্ট হয়। সমাজের প্রশ্ন আছে যে ভারতবর্ষে যতগুলো রাজনৈতিক পার্টি আছে সব পার্টিগুলোর মধ্যে এক একটা সিস্টেম বানানো আছে। তার মধ্যে মেন দেখা যায় দুটো সিস্টেম, একটা হচ্ছে একনায়কতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্র। এই দুই যে পদ্ধতি, এই যে দুইটা সিস্টেম, এই দুইটা সিস্টেমের মধ্যে আমাদের সমাজের পক্ষে কোনটা করলে মঙ্গল আর কোনটা ক্ষতি হবে সমাজ জানতে চায়। কেন কি বর্তমান পরিস্থিতি ভারতবর্ষে যে সমাজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সমাজের প্রশ্ন এটা আপনি একটু ক্লিয়ার করেন যে সমাজ কোন সিস্টেমে গিয়ে নিজের সমাজের আর নিজের অনার্য জাতির মঙ্গল করতে পারে। প্রিয় আমার অনার্য ভাই বোনেরা, যারা ভারতবর্ষে সিন্ধু সভ্যতা ধ্বংসের পরে ভারতবর্ষে যারা বিদেশ থেকে এসে বসতি স্থাপন করে আজকে ভারতবর্ষের শাসক শ্রেণী, যারা নিজেদেরকে আর্য জাতি বলে পরিচয় দেয়, বলে জম্বুদ্বীপে আর্যাবত্য যারা বানালো, তারা বিদেশি, বাইরে থেকে এলো, তাদের একটা পরিচয়ের দরকার ছিল, তাই তারা নিজেদেরকে আর্য বলে ঘোষণা করলো। কিন্তু মূল নিবাসী যারা এই দেশের মানুষ ছিল, সিন্ধু সভ্যতার মানুষ ছিল, মহেঞ্জোদারো সভ্যতার সময়কার মানুষ ছিল, তাদেরও তাহলে একটা নামের প্রয়োজন পড়ে। সেই নামটা আর্য জাতি অনার্য হিসেবে দেয়। তো অনার্য মানে সর্বনিকৃষ্ট, আমাদের কপালে তারা লিখে দিয়েছে। হাজার হাজার বছর আমাদের এই দেশের মানুষরা এই অনার্য শব্দটাকে মেনে নিয়েছে, এই দেশের মানুষদেরকে অনার্য বলা হয়। আজকে যে প্রশ্নটা আমার কাছে এসছে, গণতন্ত্র আর একনায়কতন্ত্র কোনটা আমার সমাজের পক্ষে মঙ্গল। পৃথিবীর 6 জন ব্যক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি যে মানব সম্পদ উন্নয়নের উপরে কাজ করেছে পৃথিবীতে, প্রথম 2 জন ব্যক্তি হলো একজন গৌতম বুদ্ধ, যে সিদ্ধার্থ যার নাম ছিল, দ্বিতীয় হচ্ছে আমাদের ভারতবর্ষের ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। সেই বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষকে গণপ্রজাতন্ত্র দিয়ে গেছে, যে গণপ্রজাতন্ত্র ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আবার বানাবে। কিন্তু বাবা সাহেব আম্বেদকরের আগে কার্ল মার্কস যে তত্ত্ব, যে থিওরি, যে ফর্মুলা কার্ল মার্কস চালিয়েছিল ইউরোপ অ্যান্ড আমেরিকাতে, আফ্রিকাতে কিছু কিছু, সেই কার্ল মার্কসের থিওরি থেকে আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষে এত জাতপাত যেখানে রয়েছে, এত মতের মানুষ যেখানে রয়েছে, এত তত্ত্ব যেখানে রয়েছে, এত ভালো ভালো জিনিস যেখানে রয়েছে, সেখানে একনায়কতন্ত্র চলতে পারে না, ডিক্টেটরশিপ চলতে পারে না। ডিক্টেটরশিপ ভারতবর্ষের যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, আমার দেখা প্রত্যেকটা পার্টি একজন করে ব্যক্তি চালায়, তারা ডিক্টেটরশিপ যা বলবে তাই তাদের পার্টির লোকেরা মেনে নেয়। ভারতবর্ষে যারা মূল নিবাসী মানুষের কণ্ঠস্বর বলে প্রচার করে, তারাও সেই একজন ব্যক্তির কথা মেনে নেয়। এবং ভারতবর্ষে আর্য জাতি যতগুলো পার্টি বানিয়ে রেখেছে, সমস্ত পার্টিগুলোই হচ্ছে এক ব্যক্তির দ্বারা পরিচালিত, মানে সিদ্ধান্ত দেবে একজনই, মাথায় বসে রয়েছে। তো এটাকে ডিক্টেটরশিপ সিস্টেম বলে। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সে পার্টি তৈরি না হবে, গণতান্ত্রিক সংগঠনের মাধ্যমে সে ভারতবর্ষের পিক পয়েন্টে এমপি এমএলএ তৈরি না করবে, ভারতবর্ষে গণতন্ত্রের সিস্টেমে, বাবা সাহেবের সিস্টেমে যতক্ষণ সে দিল্লিতে গিয়ে তার প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী না বানাতে পারবে, ততক্ষণ ভারতবর্ষের মুক্তি নেই। ভারতবর্ষের মুক্তি গণতন্ত্রের মধ্যে আছে।
ভারতবর্ষের মুক্তি একনায়কতন্ত্রের মধ্যে নেই। একনায়কতন্ত্রের মধ্যে যদি থাকতো, পশ্চিমবঙ্গে 34 বছর বামপন্থীরা রাজত্ব করেছে, আজকে দূরবীন দিয়ে বামপন্থীদের খুঁজতে হয়। তো সারা ভারতবর্ষে এই একনায়কতন্ত্র আস্তে আস্তে হারিয়ে যাবে, গণতন্ত্র ফিরে আসবে। কারণ বাবা সাহেব যে জিনিসটা গণতন্ত্রের মাধ্যমে দিতে চেয়ে গেছে এবং দিয়েছে, তার ফলে ভারতবর্ষের মূল যে জাতি, সেখানে ধর্মের কোনো জায়গা নেই। মূল জাতির প্রতিটা মানুষ যারা বিভিন্ন ধর্মে আজকে নিজেদেরকে জীবন অতিবাহিত করছে, কিন্তু বাবা সাহেব 3টে ভাগে ভাগ করে যে জিনিসটা দিয়ে গেছে, এটা 1:1 করলে আরো তাড়াতাড়ি হতো, কিন্তু বাবা সাহেব সেই সময় সংবিধানে 1:1 করতে পারেনি, আর্য ভার্সাস অনার্য করতে পারেনি। বাবা সাহেব SC ST OBC করে দিয়ে গেছে। এই SC ST OBC কে 1:1 হয়ে আর্য ভার্সাস অনার্য হয়ে ভারতবর্ষের পিক পয়েন্টে যেতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এখানে একটা ছোট্ট কথা বলার আছে আমার, যে জাতির কোনো সামাজিক সংগঠন নেই, সে জাতি রাজনৈতিকভাবে সফল হতে পারে না। বাবা সাহেব সফল হতে পেরেছিল যোগেন মন্ডলের জন্য, মাননীয় মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্য। আর যোগেন্দ্রনাথ বাবুর পিছনে সমাজের সংগঠন ছিল, তাই যোগেন্দ্রনাথ বাবু নির্দল হয়েও ভোটে জিতে এসে বাবা সাহেবকে গণপরিষদে পাঠাতে সমর্থ হয়েছিল। এই জিনিসটা তোমাদের জানতে হবে যে আগে তোমার সামাজিক সংগঠন মজবুত করতে হবে। যদি তোমার সমাজের সংগঠনই না থাকে, সমাজের সমর্থনই না থাকে, তাহলে তুমি কোনোদিন তোমার সমাজ থেকে নেতা তৈরি হবে না। একজন হয়েছে সে ডিক্টেটরশিপ চালাচ্ছে, বা আগামী দিনে হতেও পারবে না আর কেউ। এইভাবে দেশটার মধ্যে এই মানুষগুলো কুকুরে কুকুরে নিজের জীবনকে শেষ করবে। আজকে ভারতবর্ষে শিক্ষা শেষ হয়ে গেছে, আজকে ভারতবর্ষের অর্থনীতিতে ভারতীয় মূল নিবাসী মানুষদের কোনো অধিকারই বলতে গেলে নেই। আজকে 2-4 টাকা কোনো পলিটিক্যাল পার্টি থেকে দেওয়া হয়, তাই নেওয়ার জন্য কাড়াকাড়ি চলছে। আজকে রেশনে ফ্রিতে চাল দেওয়া হয়, তাই নেওয়ার জন্য হাত পেতে সবাই মাথা নত করে নিচ্ছে। তো এই পরিস্থিতিতে 70-80 বছর ধরে গণতন্ত্র চলছে, তারপরেও এই পরিস্থিতি। কারণ এটা একনায়কতন্ত্রের শাসনে চলছে, আর একনায়কতন্ত্র যতদিন এই দেশে থাকবে, ততদিন মূল মানুষদের কোনো উন্নতি হবে না। মূল মানুষদের উন্নতি করতে গেলে সামাজিক সংগঠন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দল গঠন করে গণতান্ত্রিকভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সারা পৃথিবীতে গণতন্ত্রের বাইরে কিছু নেই। যতক্ষণ গণতন্ত্রকে তুমি আপন না করবে, কোনো একনায়কতন্ত্র বা এই যে আজকে উগ্রপন্থা, এই উগ্রপন্থা আর একনায়কতন্ত্র একই কথা, একই টাকার এপিট আর ওপিট। তো সেই জন্য গণতন্ত্রটা মাস্ট। গণতন্ত্র যদি না থাকে, তাহলে আমাদের ভারতবর্ষের কোনো আগামী দিনে উন্নতি আসবে না। কিছুদিন আগে দেখলাম যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, উপরাষ্ট্রপতি আবার সেই রায়টাকে মানতে চায় না। তো এটা গণতন্ত্রের সিস্টেম না, এটা একনায়কতন্ত্রের সিস্টেম। গণতন্ত্র সরকার যেটা রায় করবে সেটাকে মেনে নিতে বাধ্য থাকবে, তার বিরুদ্ধে কোনো কথা চলবে না। আর একনায়কতন্ত্র সেখানে বাধা দেবে। একনায়কতন্ত্র আছে, সুপ্রিম কোর্টকে বাধা দিচ্ছে, সুপ্রিম কোর্ট আবার সেই একনায়কতন্ত্রের উপরে রায় দিচ্ছে। এইগুলো একনায়কতন্ত্রের ফল। গণতন্ত্রে এইগুলো হয় না, গণতন্ত্রে এইগুলো আসবে না। আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি, ভারতবর্ষের মানুষের কাছে একটাই রাস্তা, গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষকে সম্মান করে মানুষের অধিকারকে যে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে নেই। যদি থাকতো, তাহলে ভারতবর্ষের যে মূল নিবাসী মানুষ, যারা মূল ভারতীয়, তারা আজকে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারত। কিন্তু হাজার হাজার বছর কিছু বিদেশি মানুষের পরিকল্পনায়, ভারতের ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন জাতি, বিভিন্ন দেশের মানুষরা ভারতবর্ষকে লুটপাট করে খাওয়ার জন্য আজকে ভারতবর্ষের মানুষগুলো অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো জায়গা নেই। আর এই মানুষগুলো নিজেদেরকে সহায় করার জন্য চেষ্টা অবিরত চালিয়ে গেছে। তাদেরকে যারা চালিয়ে গিয়ে কিছুটা সফল হয়েছে, তাদেরকে মহাপুরুষ বলা হয়। যেমন আমাদের বাংলায় ছিলেন গুরুচাঁদ ঠাকুর, যোগেন্দ্রনাথ মন্ডল, তারা বাবা সাহেবকে এনেছিলেন। পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব মহাপুরুষের স্থানে চলে যায়। উত্তরপ্রদেশেও এরকম পাওয়া গেছে, মধ্যপ্রদেশে পাওয়া গেছে, দক্ষিণ ভারতে পাওয়া গেছে কিছু কিছু মানুষ। কিন্তু সংগঠিতভাবে দেশ স্বাধীনতার পরে আমাদের মহাপুরুষের জায়গাটা কেউ ফিল আপ করতে পারেনি। শুধু নামগুলো আওড়ায়। যারা নামগুলো মহাপুরুষের নাম বলে নিজেকে সাইনবোর্ড লাগায়, তারা কোনোদিন মহাপুরুষ না। যারা মহাপুরুষের কর্মটাকে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনকে দান করে
চুপচাপ স্থাপিত করে দিয়ে চলে যেতে পারবে, তারাই মহাপুরুষ। তো আজকে সেই কাজ চলছে। অনার্য জাতির ভিতরে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর মধ্যে অনার্য জাতির ভিতরে তোলপাড় চলছে, অনার্য জাতির ভিতরে মন্থন চলছে, অনার্য জাতির ভিতর থেকে মহাপুরুষরা বেরিয়ে এসছে। আজকে মহাপুরুষরা ছুটে বেড়াচ্ছে, মহাপুরুষরা আবার সামনে কাউকে নিয়ে আসবেন সামাজিক সংগঠনের মাধ্যমে বা সমাজের সামনে দাঁড় করাবেন। তো যিনি করতে পারবেন সমাজকে উদ্ধার, আগামী দিনে তিনিই মহাপুরুষ হবেন এবং সেই মহাপুরুষ খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। আজকে যে কথাটা এসছে গণতন্ত্র আর একনায়কতন্ত্র, সাথী ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমি আবেদন করি যে এই গণতন্ত্র এবং একনায়কতন্ত্রকে নিয়ে একটু ভাবুন। গণতন্ত্রকে যদি আপনি ঠিক মতো ভাবতে পারেন, আপনার পরিবার থেকে আরম্ভ করে আপনার জীবনে আগামী প্রজন্ম বেঁচে যাবে। আর যদি একনায়কতন্ত্রের ছাতার তলায় আপনি নিজেকে জীবনযাপন করেন, আগামী দিনে আপনার বংশ, আপনার পরিবার সব শেষ হয়ে যাবে। ভারতবর্ষ সেই দিকে ছুটে চলেছে। তো সেই জন্য বাবা সাহেব বলেছিল, যদি আমি একটা ভালো সংবিধান দিয়ে গেলাম, গণতন্ত্রের উপরে দাঁড় করিয়ে গেলাম, গণপ্রজাতন্ত্রের উপরে, কিন্তু যদি চালক যদি ঠিক মতো না বসে, চালক যদি একনায়কতান্ত্রিক চালক হয় বা অন্য কোনো চালক হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন পিক পয়েন্টে যাবে না। এই গণতন্ত্রের, এই সংবিধানের কোনো মানে থাকবে না। সংবিধানের মানে তখনই থাকবে যখন গণতন্ত্রের মাধ্যমে কোনো নেতা সেই সংবিধানটাকে চালাবে, সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে। তখন ভারতবর্ষের সারা পৃথিবীর মধ্যে আবার সেই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার সেই ভারত আবার স্থাপিত হবে। জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ, জয় মহাপুরুষ।